গত ক্লাস ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে বা উদ্বোধনী ক্লাসের মধ্যে আমাদের ক্লাসের সামারি থাকে, আমাদের উদ্বোধনী বক্তারা থাকেন, আমাদের যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি সে প্রতিষ্ঠানের পরিচিতি আপনাদেরকে তুলে ধরা হয়। অনেকের জুমে ক্লাসে উপস্থিত হতে পারেন না, অনেকে জুম সম্পর্কে জানেন না। সব কিছু ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কি করে দেওয়া হয়, সম্পন্ন করে দেওয়া হয়। ওরিয়েন্টেশন ক্লাসের পরদিন থেকে অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে আমাদের নিয়মিত ক্লাস হিসাবে শুরু হয়। আজ থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে লাগাতার। আজকে আপনাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসের আপনাদের সাথে আজকের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ জিরো লেভেল থেকে, শূন্য থেকে, যাতে যারা জানেন তারাও শিখতে পারবেন, যারা জানেন না তারাও শিখতে পারবেন। অর্থাৎ যারা জানেন তাদের জানার মধ্যে অনেক কিছু অজানা আছে। যেমন আমি জানি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি আমার জানার মধ্যে অনেক কিছু এখনো কি আছে, অজানা আছে। আমি এমন কিছু জানি না যেগুলো আমার শিক্ষার্থীরা জানে। আমি এমন কিছু জানি না যেগুলো আমার অনেক জুনিয়ররা জানে। আমি অনেক কিছুই জানি যে আমার সিনিয়ররা জানে না। সুতরাং আমি কখনো এটা মনে করি না যে আমি জানি, সবকিছু জানি। বরং আমি এটা মনে করি আমি জানি, তবে আমার জানার মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে। সুতরাং যারা জানেন তাদের যেখানে এই সবকটা মনে রাখেন যে জানার মধ্যে অনেক কিছু অজানা থাকে। প্রত্যেক জানার মধ্যে অনেক কিছু কি থাকে, অজানা থাকে। সেই অজানা বিষয়গুলো জানার জন্য আপনাকেও অজানার মতো থাকতে হবে যে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এটা মনে করে যদি আপনি শেষ ক্লাস পর্যন্ত থাকতে পারেন, তাহলে মনে রাখেন আপনার অজানা বিষয়গুলো জানা হয়ে যাবে, যেগুলো আমার জানা ছিল। সেগুলো আপনাকে যখন বলবো তখন আপনার কি হয়ে যাবে, জানা হয়ে যাবে। আঁকাআঁকি করবেন না, হ্যাঁ? আঁকাআঁকি করা ভালো না। আঁকাআঁকি করা হলো ওই ছাত্রদের মতো যে ট্রেনার ক্লাস করাচ্ছে আর শিক্ষার্থীরা এই পাশ থেকে ওই পাশে শুধু লাফালাফি করছে। ট্রেনার বারবার বলছে, শিক্ষক বারবার বলছে, হ্যাঁ দুষ্টামি করো না। এরপরে দেখা গেছে সে একটা খোঁচা মারে, সে লাফালাফি করে এই কাতার থেকে ওই কাতার চলে যায়। ওই ধরনের শিক্ষার্থী। সুতরাং আঁকাআঁকি করবেন না বাচ্চাদের মতো। এখানে যারা আছেন সিংহভাগই, সিংহভাগ বলতে 99% বুঝবান, আমি মনে করি 100% বুঝবান যারা শিক্ষিত। সুতরাং আপনাদের থেকে এটা কখনো আশা করি না, অযৌক্তিক অপ্রয়োজনীয় কথাবার্তা, মেসেজ, আকার। আজকের প্রথম ক্লাসে আমরা একদম কম্পিউটারের সূচনা থেকে শিখব, যেহেতু আমাদের সাবজেক্ট কম্পিউটার। আর সেই কম্পিউটারটা কিভাবে আসলো, কম্পিউটারের মূল কার্যক্রমটা কি, সেই সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতে দেখতে পাচ্ছেন কম্পিউটার, ইতিহাস, কার্যক্রম ও জনক। সারসংক্ষেপ এখানে সামারিটা টানা হয়েছে। অর্থাৎ খ্রিস্টপূর্ব 2-3 হাজার সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে যন্ত্রের সাহায্যে গণনা করা হতো। এক এক দেশে এক এক যন্ত্র ব্যবহার করা হতো। কোন দেশে হিসাব নিকাশের জন্য ওই রশির মধ্যে গুটি বাঁধা হতো, কোন দেশে পাথর দিয়ে গণনা করা হতো, কোন দেশে আঁকা আঁকি করে গণনা করা হতো। এক এক দেশের এক একটা প্রযুক্তি ছিল। সেই প্রযুক্তিগুলো দিন দিন নিয়ত মানুষের প্রয়োজনে সেটা আপডেট হতে থাকে। অর্থাৎ এই যে যন্ত্রগুলো ছিল বা হিসাব নিকাশের কার্যক্রম শুরু হয়েছে, সেটার বিবর্তন অর্থাৎ আপডেট বা সংস্করণ বা প্রতিনিয়ত সেটাকে আরো অ্যাডভান্স লেভেলে যে গবেষণার মাধ্যমে আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটার প্রযুক্তি অগ্রগতি অব্যাহত ছিল। সূচনা পর্বে কম্পিউটার ছিল শুধুমাত্র একটা গণনাকারী যন্ত্র। অর্থাৎ যেহেতু গণনাকারী যন্ত্রের আপডেট কম্পিউটার, আর গণনার এক এক দেশে এক একটা যন্ত্রই ছিল, সেই সুবাদে বিভিন্ন ধরনের যন্ত্রগুলো থেকে যখন যন্ত্রে আবিষ্কার হলো, তখন সর্বপ্রথম অ্যাবাকাস নামে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে। ক্লাস
গণনাকারী অ্যাবাকাস বিবর্তনের মধ্য দিয়ে আজকে ডিজিটাল কম্পিউটার, যার জনক হলেন চার্লস বেবেজ। এটা হলো সামারি কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার কি? কম্পিউটার হলো গণনার আবিষ্কার। অর্থাৎ একটা সময় বিভিন্ন গণনা করা হয়তো, সেটা কালের বিবর্তনে অর্থাৎ আস্তে আস্তে আপডেট হতে হতে একটা সময় সেটা যন্ত্রে নেয়। সেই যন্ত্রের প্রথম যন্ত্রটার নাম ছিল অ্যাবাকাস, এবং সেই অ্যাবাকাসকে আরো আপডেট করতে 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 একটা সময়ে পরিপূর্ণভাবে কম্পিউটার রূপ নেয়। সেই কম্পিউটার রূপকার বা কম্পিউটারের যিনি সেই রূপটা দিয়েছিলেন বা যার গবেষণায় এই কম্পিউটার রূপ পরিপূর্ণভাবে পেয়েছে, তার নাম হলো চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বা কম্পিউটারের পিতা বলা হয়। কম্পিউটার জন্ম থেকে অবধি পর্যন্ত সময়কে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। অর্থাৎ এই যে আপনাকে বললাম যে যন্ত্রের মাধ্যমে যে আমরা গবেষণা করে করে আপডেট পেয়েছি, সেই আপডেটটা বা বিবর্তনের মধ্য দিয়ে যেই আবিষ্কারটা, সেই আবিষ্কারটাকে যদি আপনি স্টেপ ভাগ করেন, যে কোন প্রজন্মে কতটুকু এটা আবিষ্কার হয়েছিল, সেটাকে যদি আপনি নির্ণয় করতে চান তাহলে বলতে হবে যে এটি তিন ভাগে বিভক্ত। অর্থাৎ প্রথম সূচনা লগ্ন থেকে কিছু অংশ যেটাকে বলা হয় প্রাচীন যুগ। যেমন প্রাচীন যুগে যাই, এটাই হলো আমার প্রাচীন যুগের অ্যাবাকাস। এই হলো অ্যাবাকাসের যন্ত্র, যেটার মাধ্যমে গণনা করা হতো, হাত দিয়ে দিয়ে গণনা করা হতো। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে চীন দেশে এটা ইয়ে করা হয়। তার মানে যদি আপনি ইতিহাস ধরতে যান, তাহলে কম্পিউটারের যদি অ্যাবাকাসকে যদি আপনি কম্পিউটার হিসেবে প্রথম কম্পিউটার হিসেবে ধরেন, তাহলে বলতে হবে সেই প্রথম কম্পিউটার তৈরি হয় চীন দেশে। এর পরবর্তী যখন আবিষ্কার হয় অ্যাবাকাস, যখন আরো আপডেট হয়, তখন আসে হলো আপনার মধ্যযুগে। অ্যাবাকাস আবিষ্কার পর হয়ে প্রায় অনেক সময় পার হয়ে যায়, কয়েক হাজার বছর। তারও ধারাবাহিক প্রথম গণনা হিসাবে 1645 খ্রিস্টাব্দে আপনার পেসকেলাইন, এই যে পেসকেলাইনের একটা যন্ত্র, মানে অ্যাবাকাস থেকে দেখেন আরো আপডেট। অ্যাবাকাস তো ম্যানুয়াল ছিল, পেসকেলাইন দেখেন আরেকটু আপডেট ছিল। অর্থাৎ চাকার মতো, রোলের মতো বা বেয়ারিং এর মতো এটা ইয়ে করা হতো। এটাকে দেখেন আরো আপডেট করা হয়েছিল, আরো যন্ত্রের মাধ্যমে অনেক কিছু, অনেকটা স্টেপ। অর্থাৎ অ্যাবাকাসের পরে প্রায় অনেক দীর্ঘ অনেক বছর পার হয়ে গেছিল। সর্বশেষ আবার নতুন করে গবেষণা শুরু হয় 1645 সাল এই প্যাসকেলাইন আবিষ্কার হওয়ার পর। প্যাসকেলাইন আবিষ্কার হওয়ার পর থেকে যখন কাজগুলো শুরু হয়, গবেষণা শুরু হয়, চতুর্মুখে যখন আধুনিকতার ছোঁয়া পায়, তখন গবেষকরা আরো বড় বড় আশা নিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রগুলো তৈরি করে। তার মধ্যে থেকে আপনার টমাস দা কমার্স, অর্থাৎ যিনি যেটা করেছিলেন নাকি, দেখেন আরেকটা যন্ত্র তিনি তৈরি করেছিলেন, যেটার নাম হলো ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন মানে হলো অর্থাৎ প্যাসকেলাইন থেকে আরেকটা আপডেট। এরপরে আরেকটা আপডেট হয়েছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আরেকটা আপডেট হয়েছে। এভাবে পর 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 খুব দ্রুতই আবিষ্কার হতে হতে সর্বশেষ চার্লস ব্যাবেজ কম্পিউটারের পরিপূর্ণভাবে একটা রূপ দেওয়ার বা পরিকল্পনা করেছেন। এবং তার থিওরি অনুযায়ী তিনি তার অর্থনৈতিক ইয়ার কারণে, সমস্যার কারণে তিনি পরিপূর্ণভাবে ওই রূপটা দিতে পারেন নাই। কিন্তু তার গবেষণার, তার চিন্তাধারার এবং তার যে থিসিসটা ছিল, সেটার উপর নির্ভর করে পরবর্তীতে এটাকে পরিপূর্ণভাবে রূপ দেওয়া হয় তার গবেষণার সূত্রে। যার কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ইনি হলেন চার্লস ব্যাবেজ। পরবর্তীতে আরো কিছু আপডেট আসে, ট্যাবুলেটর নামের আরেকটা যন্ত্র তৈরি হয়। তারপরে চলে আসে সর্বশেষ আইবিএম নামে। আইবিএম একটা কম্পিউটার কোম্পানির নাম এবং একটা সিস্টেমের নাম। এই আইবিএম যখন আবিষ্কার হলো, তখন আধুনিক যুগ শুরু হলো। বিভিন্ন ধরনের যন্ত্রগুলো তিনি তৈরি করেন। এই কোম্পানি বিভিন্ন ধরনের পার্টস গুলো তৈরি করে একটি পরিপূর্ণভাবে বিশাল আকার একটা কম্পিউটার তৈরি করেন। সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ কম্পিউটারকে যদি আপনি ধরেন, তাহলে আপনাকে ধরতে হবে এনিয়াক। এই হলো এনিয়াক। এনিয়াকের
যেই আয়তন, এই আয়তনকে যদি আপনি বলেন 9 মিটার প্রশস্ত, 9 মিটার প্রশস্ত, 15 মিটার দৈর্ঘ্য, 15 মিটার দৈর্ঘ্য, এবং 150 কিলোওয়াট বিদ্যুৎ লাগতো। আর তার ওজন ছিল প্রায় 15 টন। এই কম্পিউটারটার ওজন ছিল 15 টন। বলা যায় একটা রুমের মধ্যে পূর্ণাঙ্গ সেট এই কম্পিউটারটা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এত বড় কম্পিউটার, কিন্তু এই কম্পিউটারের মেধা এতটাই দুর্বল ছিল যে একটা ফাইল যদি রাখা হতো, আরেকটা ফাইল রাখার জন্য পূর্বের ফাইলটাকে ডিলিট করা লাগতো। এত বড় কম্পিউটার। কত বড় কম্পিউটার? এটা 18,000 বাল্ব লাগানো ছিল। 18,000 বাল্ব লাগানো থাকার কারণে প্রতি সেকেন্ডে লাগানো থাকার কারণে এটা এতটা হিট হয়ে যেত যে পানি, ঠান্ডা পানি ঢেলে ঢেলে এটাকে শীতল করা লাগতো। এই সেই কম্পিউটার, যে কম্পিউটার আজকে আমি আপনি চালাচ্ছি, সেই কম্পিউটারের প্রথম যে কম্পিউটারটা ছিল, সেই কম্পিউটারটা চালাইতে কত কষ্ট হয়েছিল, সেই কম্পিউটার তৈরি করতে কত সময় ব্যয় হয়েছিল। এবং একটা সময় সেই কম্পিউটারটা আজকে আমার মাঝে, আপনার মাঝে বিদ্যমান। এবং কেমন বিদ্যমান! এত বড় একটা কম্পিউটার, অথচ এতটা স্মৃতিশক্তি, তার মেমোরি এতটাই ছোট ছিল। এইটা বানানোর পরে গবেষকরা চিন্তা করলো যে এই যন্ত্রটা তো সবার কিনা সামর্থ্য নেই, রাখার মতো অবস্থাও নেই, চালানোর মতো অবস্থাও নেই। সুতরাং এটাকে কিভাবে আরো ক্ষুদ্র আকারে আরো শক্তিশালী করা যায়, সেই ফিকির করে করে আধুনিক যুগে বিভিন্ন দেশের মধ্যে গবেষণা করতে করতে আজকে আমি আপনি ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, কত কিছু চালাচ্ছি। এগুলো সব কিছুই কম্পিউটারে সেই গবেষণার ফসল। এই যে কম্পিউটারটা তৈরি হওয়ার পরে আমাদের কাছে যে কম্পিউটার গুলো আসলো, সেই কম্পিউটারের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো পানি ঢালা লাগে না, কোনো বাল্ব ব্যবহার করা লাগে না। তারপরে নানান ধরনের আরো অনেক সুযোগ সুবিধাগুলো আছে। এগুলো সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রগুলো দিয়ে। যেমন কোনোটার মধ্যে রয়েছে আমার ট্রানজিস্টার, কোনোটার মধ্যে রয়েছে আমার আহ, আহ, কি বলে এটাকে, বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার। তারপর এরকম আরো নানান ধরনের যন্ত্রগুলো, এক একটার এক এক ধরনের কাজ। কোনোটাকে হিটটাকে কন্ট্রোল করে, কোনোটাকে হিটটাকে আহ আপনার মাদারবোর্ডটাকে বা তার পার্টসকে হিট করে, কোনোটা এই ফাইল গুলোকে সংরক্ষণ করে, কোনোটা ফাইলটাকে ইয়ে করে ফেলে দেয়। এরকম নানান ধরনের যন্ত্রগুলো নানান ভাবে কাজ করে আমার 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 আর আপনার এই কম্পিউটার গুলো আমাদেরকে সার্ভিস গুলো দিচ্ছে। বাণিজ্যিক ভাবে আমরা অনেক ধরনের সার্ভিস গুলো পাই, কিন্তু এই দেখেন সিলিকন অথবা আইসি অথবা ট্রানজিস্টার অথবা সার্কিট, এই যে অনেক কিছুই তো আমরা এখন দেখতে পাচ্ছি। ছোট্ট একটা এই মাদারবোর্ড আমার হাতের মুঠে, এবং আমি কত ধরনের কাজগুলো করতে পারি সেটা আমি আপনি ভালো করেই জানি। কিন্তু ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার পিছনে দীর্ঘ সময়, দীর্ঘ মেহনত, শত শত মানুষের গবেষণার ফসল আমি খুব সহজে পেয়ে গেছি। যদিও বা এক এক দেশের এক এক গবেষণা ছিল, এক এক দেশের এক একটা সফলতা ছিল, কিন্তু যে দেশে যে সফলতাই হোক না কেন, মেহনত হোক না কেন, কিন্তু আমি সেটা কিন্তু ভোগ করছি। আমি যদিও বা এটা গবেষণা করি নাই, আমি যদিও বা এটার উপর মেহনত করি নাই, কিন্তু আমি এটার ভোগ বা এটা ফসলগুলো আমরা কি করছি, ভোগ করছি। তো এই ভোগটা যাতে আমাদের সার্থক হয়, আমাদের অর্থনীতি, আমাদের দেশ, আমাদের ধর্ম, সকল ক্ষেত্রে যাতে আমরা এটাকে কাজে লাগাইতে পারি, এই জন্যই আমরা এই কম্পিউটার গুলোকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করছি। অর্থাৎ নিজেরা শিখছি, নিজেদের কাজগুলো নিজেরা করছি, নিজেদের প্রতিষ্ঠানের কাজগুলো নিজেরা করছি, নিজেদের দেশের কাজগুলো নিজেরা করছি। দেন দেশের বাহিরেও আমরা অনেক ধরনের কাজগুলো করছি। এই কাজগুলো যখন শিখবো, এই কাজগুলো যখন নিজেদের আয়ত্তে আনবো, আমরা নানান ধরনের অর্থনৈতিক ভাবে শক্তিশালী হবে ইনশাআল্লাহ। কম্পিউটারটা আমরা জানলাম, হিস্টোরি জানলাম, সামারি। কম্পিউটারটা মূলত একটি ক্যালকুলেটর মেশিন, এটা আমরা সহজে বুঝতে পারলাম। এটা গণনাকারী মেশিন। এই গণনাকারী মেশিন একটা সময়
ওই পাথর বা বিভিন্ন ধরনের ইয়ের মাধ্যমে ইয়ে করা হতো, অ্যাবাকাসের মাধ্যমে। এরপরে পরবর্তীতে এটি মোটরের মাধ্যমে আরো আপডেট হয়েছে। পরবর্তীতে এটি ট্রানজিস্টার, সিলিকন, সার্কিট ইত্যাদির মাধ্যমে আরো শর্ট ভাবে হয়ে আমাদের কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছে। কিন্তু এই আঞ্জামের পেছনে কিছু সিস্টেম কাজ করে। কি ধরনের সিস্টেম? এখানে দেখা যাচ্ছে কম্পিউটার ক্যাটাগরি, কম্পিউটার শ্রেণী। এটাকে কম্পিউটার শ্রেণী বলা হয়। কেমন ধরনের শ্রেণী? কম্পিউটার কাজ করার জন্য, শক্তিগুলোকে ডিভাইডেড করার জন্য, অর্থাৎ আমার আপনার কতটুকু পরিমাণে কাজ, ওই পরিমাণ কাজগুলো এক সিস্টেমে। আবার ল্যাব অথবা ডায়াগনস্টিকের যে সকল বড় বড় মেশিন গুলো আছে, ওই সকল মেশিন গুলো কাজ করার জন্য আরেক ধরনের সিস্টেম। এবং আমি আমাদের বা বিশ্বগুলো স্যাটেলাইট কিংবা যে প্লেন, বিভিন্ন ধরনের ইয়েগুলোর আপনার আপনার ইন্টারন্যাশনাল যেসব রোড গুলো আছে, বিমানের অথবা বিমান ছাড়া আরো নানান ধরনের রকেট টকেট যেগুলো আছে, এগুলো কন্ট্রোল করার জন্য আরেক ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। এগুলোকে শ্রেণী হিসেবে বিভাগ দেওয়া হয়। তো সাধারণত ডিজিটাল কম্পিউটারটা ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে থাকে। বাকি যেটা আছে হাইব্রিড অথবা অ্যানালগ, এগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়। দেখা গেছে কৃষি কাজগুলোতে, বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজগুলোতে, তারপরে আছে হলো ডায়াগনস্টিক এগুলোতে, এয়ারপোর্টে, তারপরে বিভিন্ন ধরনের কন্ট্রোলার গুলোতে, এগুলোতে তা বাকি দুইটা অপশন গুলো বা দুইটা শ্রেণী ব্যবহার করা হয়। ডিজিটাল যে শ্রেণীটা সেটাই আমরা বেশি ব্যবহার করি। সেটাও কিন্তু আমাদের কয়েকটা স্টেপ আছে। সুপার আছে, মেইন ফ্রেম আছে, মিনি ফ্রেম আছে, মাইক্রো আছে। আমরা আবার সবাই মাইক্রো অধীনে, ক্ষুদ্র অধীনে। কেমন ক্ষুদ্রের অধীনে? ল্যাপটপ, নোটবুক, কমটপ, এগুলো আমাদের অধীনে। অর্থাৎ আমরা এগুলো চালাই। তার মানে দেখতে পাচ্ছেন যে কত, মানে হাই লেভেল থেকে আমরা কত ক্ষুদ্র আকারে, ক্ষুদ্রের মধ্যে আমরা রয়েছি, যে ক্ষুদ্র দিয়েও আমরা বৃহৎ অনেক কাজগুলো আমরা করতে পারি। এটা হলো শ্রেণী বিভাগ, অর্থাৎ কোন শ্রেণী দিয়ে কি কাজগুলো করা হয় সেটা আপনাদেরকে বুঝালাম। এবার আসলে হলো কম্পিউটারটা, বা কম্পিউটার বলতে আমরা কোন 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 যন্ত্রগুলোকে বুঝি, সেটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। কম্পিউটার সাধারণত আমরা দুই দুই ক্যাটাগরির কম্পিউটার আমরা ব্যবহার করি। একটা হলো ডেস্কটপ, একটা হলো ল্যাপটপ। ডেস্কটপ হলো আমার নির্দিষ্ট একটা টেবিলের উপর, ডেস্কের উপর সেট আপ থাকবে, স্টিল হয়ে থাকবে। এটাকে যে কোনো জায়গায় মুভমেন্ট করা যায় না। আর ল্যাপটপটা হলো আমি আমার হাতে করে, বাসে, গাড়িতে কিংবা ভ্রমণে যে কোনো জায়গাতে আমি এটা নিজে বহন করে নিজে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবো। এই ধরনের কম্পিউটার গুলোকে বলা হয় ল্যাপটপ। ল্যাপটপ আর ডেস্কটপের অপারেটিং সিস্টেম সেম, অর্থাৎ ভিতরে কাজগুলো করার জন্য যে সকল কাজ আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি এখন, সেগুলো ল্যাপটপে যেমন করা যায় তেমন ডেস্কটপও করা যায়। দুইটার মধ্যে তফাৎ হলো ডেস্কটপের কম্পিউটার গুলো পার্ট বাই পার্ট আলাদা আলাদা বড় আকারে, আর ল্যাপটপটা হলো এক জায়গার মধ্যে সবকিছু সেট আপ করা। এই যে একটা পাতলা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর একটা নিচে কিবোর্ড কিপ্যাড দেখতে পাচ্ছেন, এই দুইটা মিলে কম্পিউটার। কিন্তু এখানে দেখেন আরো অনেক কিছু, কিপ্যাডের নিচে আরো অনেক কিছু সেট আপ আছে। কি কি সেট আপ আছে সেটা জানতে হলে আগে আমাদেরকে হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে। তাহলে আসেন, হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো কম্পিউটার যন্ত্র। কম্পিউটার যন্ত্রের মধ্যে প্রথমে রয়েছে সিপিইউ, যেটার নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দ্বিতীয় নাম্বার রয়েছে মনিটর, যেটার মাধ্যমে আমরা দেখতে পাই। তৃতীয় নাম্বার রয়েছে মাউস, যেটার মাধ্যমে আমরা নির্দেশ করতে পারি, যেটাকে বলতে পারি আমরা কম্পিউটারের হাত। চতুর্থ হলো কিবোর্ড, যেটার মাধ্যমে কম্পিউটারের ভিতরে যে কোনো তথ্যগুলো আমরা লিখতে পারি। পঞ্চম নাম্বার রয়েছে স্পিকার, যেটার মাধ্যমে কম্পিউটারের কথাগুলো আমরা শুনতে পাই। কম্পিউটার কথা বলতে কম্পিউটারের ভিতরে যে সকল সাউন্ড গুলো আছে, ওয়ার্নিং সাউন্ড আছে, তারপরে আপনার ভিডিও সাউন্ড আছে, অডিও সাউন্ড আছে, যেগুলো আপনি প্লে করেন, কম্পিউটার চালান, সেই ভয়েস গুলো আপনাকে শোনানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটির নাম হলো স্পিকার। স্পিকার আবার দুই ধরনের হয়, একটা হলো লাউড, একটা হলো আপনার এই পার্সোনাল, অর্থাৎ একটা হলো সবাই শুনবে আমভাবে, আরটা হলো কানে লাগিয়ে আপনি শুনবেন, যেটাকে বলা হয় হেডফোন।
এরপর রয়েছে স্ক্যানার। স্ক্যানার হলো আপনার একটা ফটো, আপনার মাদ্রাসার একটা লোগো, আপনার মাদ্রাসার একটা পেজ, একটা দরখাস্ত, একটা গুরুত্বপূর্ণ যে কোনো ডকুমেন্ট আপনি আপনার কম্পিউটারের মধ্যে স্ক্যান করে, কেমন স্ক্যান, ছবি উঠিয়ে, মোবাইলে যেমন আমরা ছবি উঠাই, এরকম কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য আমরা আলাদা একটা ডিভাইস ব্যবহার করি। যে ডিভাইসটার নাম হলো স্ক্যানার। স্ক্যান স্ক্যানের মাধ্যমে আমরা স্ক্যান করে আমাদের কম্পিউটারের ভিতরে যে কোনো ধরনের ফটোর কাজগুলো বা আমাদের কাগজে যে আকৃতিটি রয়েছে সেটি আমাদের কম্পিউটারের ভিতরে স্ক্যান করে নিয়ে যেতে পারবো। স্ক্যান করে নিয়ে গেলেন অথবা কম্পোজ করলেন, সেটা কাগজের মাধ্যমে যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে বের করতে হবে প্রিন্টারের মাধ্যমে। এটার নাম হলো প্রিন্টার। প্রিন্টারের পরে রয়েছে ইউপিএস। ইউপিএস এর কাজ হলো কম্পিউটারটা কারেন্ট যদি চলে যায় তাহলে কিছুক্ষণ কম্পিউটারটা ব্যাকআপ দিবে, কম্পিউটারটা অফ হয়ে যাবে না কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে। এই যন্ত্রটা, এখানে একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি আপনাকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, অর্থাৎ ইউপিএস এর দাম বুঝে সেই অনুযায়ী আপনাকে ব্যাকআপ দিবে। এই সকল যন্ত্রগুলোকে বলা হয় হার্ডওয়্যার। কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার যেটা হলো যন্ত্র, মানুষের সাথে যদি আপনি এটা মিলাইতে যান তাহলে বলতে হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়। আর মানুষের রুহটাকে বলা হয় সফটওয়্যার। কম্পিউটারও রুহ রয়েছে। কম্পিউটারে যে সকল প্রোগ্রামগুলো আপনি দেখতে পান, যেসব প্রোগ্রামগুলো আপনি প্লে করেন, বা কম্পিউটারের স্ক্রিনে যেটা ভাসমান থাকে, এই সবগুলোই হলো সফটওয়্যার বা প্রোগ্রাম। এগুলো ভাসমান, এগুলো যদি নষ্ট হয়ে যায় এগুলোর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, রুহের মতো। কিন্তু হার্ডওয়্যার গুলো যদি নষ্ট হয়ে যায়, এটা যেমন আপনি উপর দিয়ে দেখতে পাবেন তেমনই পাবেন। নষ্ট হয়ে গেছে বলে যে এটা রূপ চেঞ্জ হয়ে যাবে এমন কিন্তু না, বরং যেভাবে আপনি এখানে দেখতে পাবেন নষ্ট হয়ে গেলেও সেভাবে দেখতে পারবেন। তো নষ্ট হলো কি হলো না সেটা কিভাবে বুঝবো? নষ্ট হলো কি হলো না সেটা বোঝার জন্য কায়দা হলো, ওইটা সফটওয়্যার কিবা কিছুতেই হিট করতে পারে না তাকে, সফটওয়্যার কিছুতেই তাকে অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ তার যে শক্তিটা, তার যন্ত্রের যে শক্তিটা আছে, সেই কার্যকারিতা, সেই শক্তিটার কার্যকারিতা দুর্বল হয়ে গেছে। ফলে সফটওয়্যারের সাথে কি হয় না, এটা অ্যাডজাস্ট হয় না। ফলে তখন বলা হয় এই যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, ওই যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, এটা ফেলে দিতে হবে, এরকম বলা হয় তখন। তার মানে হার্ডওয়্যার হলো যন্ত্রপাতি, আর সফটওয়্যার হলো কি, রুহ বা মানুষের আত্মার মতো প্রোগ্রাম। ঠিক আমার এই যে হার্ডওয়্যার যা যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতি আমার ল্যাপটপের মধ্যে ক্ষুদ্র আকারে সেট আপ করা আছে। ছোট্ট একটা ব্যাটারি আছে, কিবোর্ড আছে, এখানে একটা মাউস, কিবোর্ড আছে, মাউস আছে, তারপরে ডেস্কটপটা আপনি যে দেখতে পাচ্ছেন, উপরে আবার স্পিকার রয়েছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে একটা ল্যাপটপের মধ্যে কত সুন্দর ভাবে সেট আপ করে আপনাকে আমাকে দিয়েছে। এগুলো সবকিছু আল্লাহর দান। আল্লাহ পাক মানুষের ব্রেনে, অন্তরে ঢেলে দিয়েছে বলে তারা গবেষণা করেছে। আল্লাহ পাক তাদের গবেষণার ফসল হিসেবে এই যন্ত্রগুলো আবিষ্কার করে দিয়েছে। আর সেই যন্ত্রগুলো দিয়ে আপনি কোথা থেকে বসে বসে ক্লাস করছেন, আমি কোত্থেকে বসে ক্লাস করাচ্ছি, অথচ ভেবে দেখেন আমি কখনো আপনাকে দেখি নাই, আপনিও কখনো আমাকে দেখেন নাই। কত সুন্দরভাবে আমরা ক্লাস করছি এই যন্ত্র দিয়ে। সুতরাং এই যন্ত্রের অপব্যবহার কখনোই আমরা কি করব না, করব না। সবাই এটার উপকার, উপকারার্থে ব্যবহার করব, অর্থাৎ প্রয়োজনে ব্যবহার করব, অপ্রয়োজনে এটা এটা ব্যবহার করা থেকে বিরত থাকবো। কম্পিউটার হার্ডওয়্যার জানলাম, সফটওয়্যার জানলাম, এখানে কিছু সফটওয়্যারের চিত্র তুলে ধরা হয়েছে। এবার আসেন কম্পিউটারটাকে কিভাবে চালাবো। কম্পিউটার চালাবো কিভাবে এটা বলার কারণ হলো, অনেকে এখনো পর্যন্ত কম্পিউটার হাত দেন নাই। যাতে এই কম্পিউটারটা কিভাবে চালাইতে হয় এই জিনিসটা যখন এখান থেকে দেখিয়ে দেওয়া হবে, তখন তিনি মানসিক ভাবে একটা শক্তি পাবেন যে কম্পিউটারটাকে এইভাবে চালাইতে হয়। চালানোর পরে গিয়ে
কম্পিউটারটা ওপেন করার পরে বা চালু করার পরে কম্পিউটারটা কিভাবে চালাইতে হয়, কম্পিউটারটা কিভাবে অপারেটিং করতে হয়, সেটাও যখন জানবেন, দেখবেন, তখন মানসিক একটা শক্তি পাবেন যে না, আমি এখন যে কোনো কম্পিউটার ধরলেই শিখতে পারবো। আসেন কম্পিউটার ওপেন করার পদ্ধতি। প্রথমে আমাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। বিদ্যুৎ সংযোগে সুইচ দেওয়ার পরে আমাকে চলে যেতে হবে ইউপিএস এর সুইচ। এখানে একটা সুইচ রয়েছে, কেননা এই পাওয়ার সাপ্লাই অর্থাৎ ইউপিএস এর সাথে সম্পর্ক থাকে কারেন্টের সাথে। সরাসরি কারেন্টটা কম্পিউটারে যায় না, বরং সরাসরি কারেন্টটা ইউপিএস এর সাথে থাকে। ইউপিএস থেকে আরো দুটা লাইন কম্পিউটারের সাথে থাকে। ফলে দেখা গেছে কম্পিউটারের কারেন্টে যদি কখনো বাড়িয়েও দেয়, তখন ইউপিএস এর উপর আঘাত পড়ে, কম্পিউটারের উপর আর আঘাত পড়ে না। ইউপিএসটা অন করার পরে আপনার এই যে সিপিইউটা দেখতে পাচ্ছেন, এই সিপিইউর উপরে এই দেখেন এই জায়গায় কখনো বা পাশে, কখনো বা উপরে, কখনো বা মিডলে পাওয়ার নাম একটা সুইচ থাকবে। কেমন সুইচ থাকবে? হয়তো লেখা থাকবে, না হয় লোগো থাকবে। দেখেন এখানে লেখা রয়েছে পাওয়ার, আবার একটা লোগো রয়েছে পাওয়ার। এটাকে বলা হয় পাওয়ার লোগো। এই পাওয়ার লোগোটা যেখানে থাকবে সেখানে কলিং বেলের মতো একটা টিপ দিবেন। টিপ দিয়ে ছেড়ে দিবেন, টিপ দিয়ে ধরে রাখবেন না, টিপ দিয়ে ছেড়ে দিবেন। কেন ছেড়ে দিব? এটার ভিতরে যে সুইচটা আছে এটা হলো স্প্রিং সিস্টেম। আপনি টিপ দিয়ে যদি ধরে রাখেন, এটা অন হয়ে অফ হয়ে যাবে। আর যদি টিপ দিয়ে ছেড়ে দেন, তখন এটা অন হয়ে যাবে। এরপর আসেন, যখন কম্পিউটার পাওয়ার সুইচটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো কেন অপেক্ষা করব? যেহেতু আমাদের এই সকল যন্ত্রগুলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হলো কিছু চাইনা মাটি, কিছু আপনার এই তামাক, তারপরে কিছু এরকম বিভিন্ন ধরনের আপনার ইয়েগুলো দিয়ে, আপনার লোহা, লোহা কংকর দিয়ে, এগুলো দিয়ে কম্পিউটার গুলোকে কি করা হয়, তৈরি করা হয়, হার্ডওয়্যার গুলো তৈরি করা হয়। তা আপনি যখন সুইচ দিবেন, সুইচ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কারেন্টটা সাপ্লাই হবে। যখন কারেন্টের প্রত্যেকটা সাপ্লাই হবে, হিট করবে প্রত্যেকটা যন্ত্রকে, তখন হিট করার সাথে সাথে ওই যন্ত্রের কার্যকারিতা শুরু হয়ে যাবে। এতটুকু পরিমাণ যাতে পূর্ণাঙ্গ মাদারবোর্ডের মধ্যে এটি চলে যায়, এই জন্য একটু সময় লাগে। কম্পিউটার বিদেশি সময়টা লাগে, কোনোটা 2 সেকেন্ড, কোনোটা 5 সেকেন্ড, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 15 সেকেন্ডও লাগে। তো কম্পিউটারের শক্তিশালীর উপর নির্ভর করে এটি কি হয়, ওপেন হতে সময় লাগে। কম্পিউটার ওপেন হওয়ার পরে স্ক্রিনটা যখন এমন দেখতে পারবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে এই যে আমার কম্পিউটারটা পরিপূর্ণভাবে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। আমার স্ক্রিনটা যখন আমার স্ক্রিনের মতো আসবে, ডেস্কটপ, তখন আমি মনে করে নেব আমার কম্পিউটারটা এবার কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। কম্পিউটারটা ওপেন হওয়ার পরের স্টেপের কি কাজ? কম্পিউটারটা ওপেন হওয়ার পরের স্টেপের কাজ হলো এটা অপারেট করা। কি অপারেট করা? স্ক্রিনে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, স্ক্রিনে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন, স্ক্রিনে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। এগুলোকে অপারেট করতে হবে, চালাইতে হবে। কোনটার কি কাজ সেটা জানতে হবে। অর্থাৎ এই চালাইতে হলে আমাকে হাত ব্যবহার করতে হবে। কেমন হাত? মাউসের হাত, অর্থাৎ কম্পিউটারের হাত। এই মাউস হলো কম্পিউটারের হাত। এই কম্পিউটারের হাত যদি আপনাকে চালাইতে হয়, তাহলে আপনার হাতের সাহায্য লাগবে। আপনার হাতের সাহায্য যেহেতু লাগবে, তাহলে আঙ্গুল দিয়ে যেহেতু আপনি কম্পিউটার মাউসটাকে চালাইবেন, তাহলে আপনাকে আগে জানতে হবে আঙ্গুলের পরিচয়। এই হলো আঙ্গুল। এই আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার 5টা ছবি দেখা যাচ্ছে। 5টা আঙ্গুলের মধ্যে 5টা নাম দেখা যাচ্ছে। একটার মধ্যে দেখা যাচ্ছে কনিষ্ঠা, একটার মধ্যে দেখা যাচ্ছে অনামিকা, একটার মধ্যে দেখা যাচ্ছে মধ্যমা, একটার মধ্যে দেখা যাচ্ছে তর্জনী, একটার মধ্যে দেখা যাচ্ছে বৃদ্ধা। দুই হাতের সেম টু সেম, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুল, তর্জনী আঙ্গুল, মধ্যম আঙ্গুল, অনামিকা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। এই আঙ্গুলগুলোর পরিচয় আপনার জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে? একটা হলো
যত কিছু জানা থাকবে তত স্কিল আপনার উচ্চতর থাকবে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেহেতু কম্পোজ করবেন, আপনি যেহেতু মাউস চালাইবেন, সুতরাং এই দুইটা যন্ত্র চালানোর জন্য হাতের ব্যবহার, হাতের আঙ্গুলের ব্যবহার করতে হয়। হাতের আঙ্গুল ব্যবহার যেহেতু করতে হবে, সেক্ষেত্রে আঙ্গুলের নামগুলো আপনাকে জানতে হবে। কেননা আমি আপনাকে বলবো কনিষ্ঠ আঙ্গুল এখানে রাখো, মধ্যম আঙ্গুল এখানে রাখো, তর্জনী আঙ্গুল এখানে রাখো, বৃদ্ধ আঙ্গুল এখানে রাখো। আপনি যদি সেই আঙ্গুলগুলোর নামই না জানেন, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? এর জন্য আঙ্গুলগুলোর নাম আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আঙ্গুলের নাম জানার পরে এবার আসেন মাউসের পরিচয়। কিসের মাউস? কম্পিউটারের হাত। কম্পিউটারের হাত কেন? কম্পিউটার সকল কাজগুলো এই হাত দিয়ে ধরে ধরে করে। এই জন্য এই মাউসের এই হাতের পরিচয় আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। কি নাম, কি পরিচয়? দেখেন, এই যে আমার মাউস, এই মাউসের মধ্যে আমার পাঁচটা বাটন আছে। কয়টা বাটন? পাঁচটা। চারটা বাটন বা তিনটা বাটন, একটা স্ক্রল, একটা বডি। এটাকে বলা হয় রাইট ক্লিক। কোনটা রাইট ক্লিক? দেখেন, এই দেখেন, এই জায়গার মধ্যে ডান পাশে একটা রাইট ক্লিক রয়েছে, আবার বাম পাশে একটা সুইচ রয়েছে, যে আমি আপনাকে তীর দিয়ে দেখাইলাম। এইটা, এই জায়গার মধ্যে আমার একটা সুইচ, এই জায়গার মধ্যে আমার একটা সুইচ। দুই জায়গার মধ্যে দুটো সুইচ রয়েছে। একটার নাম ডান পাশেরটা রাইট, বাম পাশেরটা লেফট। বাটনও বলা হয়, ক্লিকও বলা হয়। অনেকে বলবেন যে রাইট বাটন ক্লিক করো, আবার অনেকে বলবে যে লেফট বাটন ক্লিক করো, আবার অনেকে বলবে যে রাইট ক্লিক করো, আবার অনেকে বলবে লেফট ক্লিক করো। তখন আর বাটন বলে না, মূলত বাটন বলা হয় এটার নামটাকে বোঝানোর সুবিধার্থে। ক্লিক মানে নির্দেশ করা। ক্লিক মানে কি করা? নির্দেশ করা। এই এটা টাচ করো, এই এটাকে টান দিয়ে ফেলে দাও, টাচ, ক্লিক করা। আর বাটনটা হলো ওই সুইচটার নাম। রাইট বাটন মানে ডান পাশে সুইচ, লেফট বাটন বাম পাশে সুইচ। অর্থাৎ বাটন হলো একটা বাটন সিস্টেম এটা। আর দেখতে পাচ্ছেন এখানে একটা কেবল, এই কেবলটা সংযোগ পায় কম্পিউটারের সাথে। কেবলের বরাবর এই যে মাঝখানে একটা কালো একটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে একটা চাকা থাকে, চাকা। এই চাকাটার নাম হলো ক্রল হুইল, অর্থাৎ চাকা সিস্টেম, ঘোড়া। এই যে আমরা হুইল চেয়ার বলি না, হুইল চেয়ার, এই হলো হুইল চেয়ার। এটা হলো স্ক্রল, স্ক্রল করার হুইল, স্ক্রল করার চাকা। এবং এইটার পাশে অথবা এই জায়গাতে আরেকটা সুইচ থাকে, যেটার নাম হলো 2x ক্লিক। 2x ক্লিক, এটার নাম হলো 2x ক্লিক। এই 2x ক্লিক, 2x ক্লিক, এটা কাজ করে হলো এই যে আমি রাইট ক্লিক যেটা আছে, সরি লেফট ক্লিক যেটা আছে, অনেক সময় অনেকগুলো প্রোগ্রাম ওপেন করার জন্য লেফট ক্লিক পরপর দুইবার দিতে হয়। তো ওই দুইবার যাতে আমার দেওয়া না লাগে, এই জন্য আধুনিক মাউস গুলোতে আরেকটা সুইচ অ্যাড করা হয়েছে, যেটার নাম হলো 2x ক্লিক। তো ক্লিক, ক্লিকের যে বাটনটা আছে, সেই বাটনটা যে আপনি দুইবার স্ক্রল করেন, দুইবার যে আপনি ক্লিক করেন, সেটা আর করা লাগবে না। এই জন্য এটা ব্যবহার করা হয়। তবে এটা ব্যবহার হয় না। এটা আমার আমার মাউসের মধ্যে আছে, অফিসেও আছে, কিন্তু কোথাও এটা ব্যবহার করি না, কারণ অভ্যস্ত আমরা। আমরা 25 বছর যাবত ডাবল ক্লিক করে করে অভ্যস্ত, তো এই জন্য ম্যাক্সিমাম মানুষগুলো এরকম ডাবল ক্লিক করে। আর পুরাটাকে বলা হয় বডি। বডি, হাত রাখার সিস্টেমটা দেখেন, হাত রাখার সিস্টেমটা দেখেন। এই হলো হাত রাখার সিস্টেম, সামনের সাইড থেকে আপনাকে দেখালাম। হাত রাখার সিস্টেম দেখেন, বৃদ্ধাঙ্গুল আমার কোন সাইডের মধ্যে রয়েছে, তর্জন আঙ্গুল কোন সাইডে রয়েছে, মধ্যম আঙ্গুল কোথায় রয়েছে, অনামিকা আঙ্গুল কোথায় রয়েছে, কনিষ্ঠ আঙ্গুল কোন সাইডে থাকতে পারে, আপনি আইডিয়া করে নেন। অর্থাৎ এই পাঁচটা আঙ্গুল এই এই সেটআপে থাকতে হবে।
এরপর আসেন, এভাবে আমরা হাত রাখবো। এভাবে যখন আমরা হাত রাখবো, তখন আমাদের মাউসটা নাড়াচাড়া করা সহজ হবে। মাউস টানতে টানতে আমরা কখনো টেবিল থেকে ফেলে দিব না। অনেকে যখন প্রথম প্রথম ইয়ে করবেন তখন দেখবেন যে মাউস টানতেছেন টানতেছেন, এটা তো মাউস যে কাজ করে সেটা আমাকে বুঝতে হবে কিভাবে। আপনারা এখানে দেখেন, স্ক্রিনে দেখেন আপনারা যে একটা তীর নড়াচড়া করে কিনা বলেন। জি জি তীর জি নড়াচড়া স্যার। করে, দেখতে পাচ্ছেন? জি বুঝতে পারছি। জি 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 স্যার, জি জি দেখতে পাচ্ছি। এই তীরটা হলো মাউস পয়েন্টার। কি নাম? মাউস পয়েন্ট। এটার আরেকটা মাউস নাম পয়েন্ট। আছে, মাউস অ্যাসিস্ট্যান্ট। মাউস অ্যাসিস্ট্যান্ট। মাউস অ্যাসিস্ট্যান্ট মানে হলো, অ্যাসিস্ট্যান্ট কার থাকে? অ্যাসিস্ট্যান্ট কার থাকে? বসের? জি। জি। অ্যাসিস্ট্যান্ট কার থাকে? অ্যাসিস্ট্যান্ট কার থাকে? বসের? বসের। নাকি বসের থাকে। নাকি সাধারণ স্টাফদের? জি না, বসের। বসের। তো ঠিক এখানের এই মাউস পয়েন্টারের মূলত কাজ হলো যে বসের কি করা, নির্দেশ। পালন করে। বসকে মাউস, কে মাউস, বসকে মাউস। মাউস। আর মাউসটাকে যখন নাড়াচাড়া করবেন তখন তার অ্যাসিস্ট্যান্ট নাড়াচাড়া করে। বস হাইটে ডান দিকে যায়, অ্যাসিস্ট্যান্টও কিন্তু তার পিছনে পিছনে যায়। বস উপর দিকে যায়, অ্যাসিস্ট্যান্ট পিছনে পিছনে যায়। তো এইটাকে বলা হয় মাউস অ্যাসিস্ট্যান্ট বা মাউস পয়েন্টার। কি নাম? মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার বা মাউস অ্যাসিস্ট্যান্ট। এটার কাজ কি? এটা কাজ হলো, আপনি এই কোন একটা ফাইল যদি ওপেন করতে চান তাহলে ওই দিকে নিয়ে যাও। আপনি যদি নিচের দিকে যান নিচের দিকে যাবে। অর্থাৎ বলা হয় অ্যাসিস্ট্যান্টের কাজ হলো মাউসের বা মিস্টার মাউস যা নির্দেশ করবে সবকিছু অ্যাসিস্ট্যান্ট পালন করতে বাধ্য। মিস্টার মাউস এই যে প্রোগ্রামটাকে বললো যে এটা ডাবল ক্লিক করে ওপেন করো, এটার মধ্যে মাউস নিয়ে যাওয়ার পর ডাবল যখন ক্লিক করলো তখন দেখেন যে এটি ওপেন হয়ে গেল। আবার মিস্টার মাউস বলতেছে ডান দিকে যাও, এই জায়গা ক্লোজ করো, ডান দিকে ক্লোজ করো। তো মাউস যেদিকে নির্দেশ করে মাউস পয়েন্টারটাও ঠিক ওই কাজটাই করে, যতটুকু মাউস কি করে, নির্দেশ করে। যতটুকু মাউস করে। কি করে, নির্দেশ করে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো সবাই? জি স্যার। এবার আসেন, এবার আসেন আমরা কম্পিউটারের ইতিহাস জানলাম, কম্পিউটার হার্ডওয়্যার কি জানলাম, সফটওয়্যার কি জানলাম, কম্পিউটার কিভাবে ওপেন করতে হয় সেটা জানলাম, কম্পিউটারের মাউস কিভাবে ধরতে হয় সেটা জানলাম, মাউস কিভাবে চালাইতে হয় সেটা জানলাম, এবং মাউস পয়েন্টার কি কাজ সেটা জানলাম। এক কথায় প্রাথমিক উদ্বোধনী বা একজন কম্পিউটার অপারেটর কম্পিউটার চালু করার জন্য যতটুকু প্রয়োজন তার জ্ঞান, ততটুকু পর্যন্ত কি করা হয়েছে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এবার আসেন রুলস অনুযায়ী দ্বিতীয় ক্লাস, যদিও বা এটা আমরা প্রথম ক্লাসের সাথে টেনে যাই। এর কারণ হলো মূল কাজ হলো এইখান থেকে, এর আগ পর্যন্ত অনেকেই জানেন, বিশেষ করে যারা এক ভাই থেকে আরেক ভাই হাত দিয়ে ধরতে ধরতে কম্পিউটারে টিপাটিপি শিখেছেন। এই এত সময় ধরে যা কিছু বললাম এগুলো তারা জানেন। এখন যেটাতে আছে এইটার মধ্যে অনেকে শিখেছেন বলে জানেন, আবার ম্যাক্সিমামই এখনো পর্যন্ত এই প্রোগ্রামটা ধরেন নাই। এই প্রোগ্রামটার নাম হলো এমএস ওয়ার্ড, পূর্ণ নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এটার ভার্সন আছে, ভার্সন। মোবাইলে যেমন ভার্সন রয়েছে, সংস্করণ রয়েছে, একটা বইয়ের যেমন সংস্করণ থাকে,
একটা প্রোগ্রামেরও এরকম সংস্করণ থাকে, যেটাকে কম্পিউটারের ভাষায়, সফটওয়্যারের ভাষায় বলা হয় ভার্সন। এই ভার্সনটা আমরা যখন শিখেছিলাম তখন 1998, যেটা মাইক্রোসফট ওয়ার্ড 98, মাইক্রোসফট ওয়ার্ড 98 আমরা শিখেছিলাম 98 এর সফটওয়্যার। তারপর আসলো 2000, তারপর আসলো হলো 2001। এইভাবে প্রতি বছরই কি হয়, আপডেট হয়। তবে সেই আপডেট গুলোর মধ্যে থেকে কিছু কিছু ভার্সন ফেমাস, যেমন অফিস 3, অফিস 7, অফিস 10, এগুলো হলো ফেমাস, এগুলো প্রসিদ্ধ। অফিস 3 দিয়ে সাধারণত প্রকাশনাওয়ালারা কাজ করে। এখন আপডেটে গিয়ে অফিস 7-এ গিয়েছে। অফিস 7 হলো অফিস 10 এবং অফিস 3 মধ্যখানে। যারা অফিস 7 শিখবেন, যারা অফিস 7 শিখবেন তারা অফিস 3 ভার্সন কিছুটা পাবেন এবং অফিস 10-এর কিছুটা পাবেন। অফিস 3, অফিস 7 যারা শিখবেন অফিস 3 কিছু অপশন পাবেন, অফিস 10-এর কিছু অপশন পাবেন। আবার যারা অফিস 10 শিখবেন তারা অফিস 7-এর কিছু ভার্সন পাবেন এবং অফিস 10 প্লাসের যে সকল প্রোগ্রামগুলো আছে ওগুলো কিছু পাবেন। এই জন্য আমরা সাধারণত অফিস 10 শিখাই। এই অফিস 10-এরও আবার ভার্সন আছে, অফিস 10-এরও কি আছে, ভার্সন আছে। তা আপনাদেরকে আমরা অফিস 10 শিখাবো এই জন্য যাতে আপনারা অফিসিয়াল ব্যক্তিগত অফিস ছাড়াও যে কোনো ধরনের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারেন। এই জন্য আমরা অফিস 10 ভার্সনটাই আপনাদেরকে শিখাবো, এটাই বেশ। এর এরপরে যেগুলো আসছে এগুলো হলো অলস মানুষের জন্য। সফটওয়্যার খুব ভারী এবং সবকিছু অটোমেটিক ভাবে সেট আপ করা, অটো, চ্যাট জিপিটির মতো, যাকে বললেন একটা জিনিস হয়ে গেল, ঠিক এই ধরনের মতো। যার কারণে ওই ভার্সন গুলো দিয়ে মন মতো অনেক কিছু করা যায় না। এর জন্য অফিস 10, অফিস 7 অনেক অনেক ওল্ড হয়ে গেছে। অফিস 10টা মোটামুটি সকল প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় এখন। তা আপনারা অফিস 10 শিখবেন। এটি কিভাবে কাজ করে, প্রথমে আসেন ওপেন করার পদ্ধতি। ওপেন করার জন্য 2-3টা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো এই যে স্ক্রিন, এটার মধ্যে যে মাউসের ডান পাশে বাটনটা ক্লিক করেন, মাউসের ডান পাশে বাটন যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা প্রোগ্রাম চালু হবে। এখান থেকে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে দেখতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিক ভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এবার এটার উপর মাউসের ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক মানে হলো মাউসের বাম পাশে সুচ 2বার ক্লিক করা, অথবা 2x ক্লিক বাটনে একবার ক্লিক করা। এটি ওপেন হয়ে গেছে। আমি এটিকে আবার বন্ধ করতে চাইলে মাউসটাকে ডান দিকে কোণায় নিয়ে যাব। এই যে লাল কালারের রেড দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্লোজ ক্লিক করবো, এটি বন্ধ হয়ে গেছে। আমি আবার ওপেন করতে চাই, এর জন্য প্রোগ্রামটার মধ্যে গেলাম, ডাবল ক্লিক করলাম, এটি ওপেন হয়ে গেল। আবার বন্ধ করতে চাই, ডান পাশে গিয়ে ক্লোজ ক্লিক করলাম, যখন ক্লোজ বাটন ক্লিক করবো এটি বন্ধ হয়ে যাবে। এটি খোলার আরেকটা পদ্ধতি, এটির মধ্যে ক্লিক করার পর যখন আপনি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন তখন এটি ওপেন হয়ে যাবে। আবার যদি আপনি ক্লোজ বাটন ক্লিক করেন তখন এই প্রোগ্রামটি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেকেন্ড অপশন, স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনু কি, আপনি যখন স্ক্রিনে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। স্ক্রিনটার নাম ডেস্কটপ। ডেস্কটপ যদি আপনাকে বলে যে আপনার ডেস্কটপে ফাইলগুলো দেখেন, তখন বুঝে নিতে হবে আপনার কম্পিউটারের ইন্টারফেসের কথা বলা হচ্ছে, কম্পিউটারের মূল পেজটার কথা বলা হচ্ছে, মূল স্ক্রিনটার কথা বলা হচ্ছে। এটাই হলো ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, কিছু অটোমেটিক ভাবে আসবে উইন্ডোজ সেটআপের সাথে সাথে, আবার কিছু নিজেরা যখন বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো কালেকশন করবেন
যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আপনি যখন শিখবেন, ইনস্টল করবেন, সেগুলো আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। স্ক্রিনে এগুলো ছাড়াও নিচের একটা লাইন দেখা যাচ্ছে সাদা কালারের, এই লাইনটার নাম হলো স্টার্টাস বার, স্টার্ট বার। এই স্টার্ট আপ বারের মধ্যে ডান পাশে ঘড়ির টাইম দেখতে পারবেন, এবং আপনার এখানে ভলিউম, সাউন্ড, নানান ধরনের প্রোগ্রামগুলো ওপেন করা থাকলে সেগুলো, সাথে স্টার্ট মেনুটা পাবেন। স্টার্ট মেনু কি? স্টার্ট মেনু হলো কম্পিউটারের যে সকল প্রোগ্রামগুলো যেখানে থাকে, ওই প্রোগ্রামগুলো ওপেন করার জন্য, ওই প্রোগ্রামগুলো দেখার জন্য, কাজ করার জন্য আমাকে স্টার্ট মেনুতে যেতেই হবে। আমি যখন স্টার্ট মেনুতে যাব, ক্লিক করব, তখন কিছু শর্টকাট রিসেন্টলি যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসবে। আর যদি অলসে ক্লিক করি, তখন অল গুলো আসবে, মোস্ট ইউজ। আমি এগুলো ব্যবহার করেছি তাই এগুলো আসছে, এবং এগুলো মাঝে মধ্যে ব্যবহার করি তাই আসছে। নিচের দিকে দেখবেন, এভাবে যখন মাউসটাকে স্ক্রল করবেন, মাউসের চাকাটাকে যখন ঘোরাবেন, তখন নিচের দিকে যাবেন, দেখবেন যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমি এখান থেকে যেতে চাই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট নামে একটা ফোল্ডার থাকবে, আমি সেই ফোল্ডারে যাব। দেখেন ফোল্ডারটা পেয়েছি। আমি যখন এখানে ক্লিক করব, তখন এই ফোল্ডারের ভিতরে কিছু প্রোগ্রাম থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড থাকে, এক্সেল থাকে, পাওয়ার পয়েন্ট থাকে, এরকম আরো অনেক ধরনের থাকে। যেহেতু আজকের ক্লাস আমার মাইক্রোসফট ওয়ার্ড, তাই আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড 2010, অর্থাৎ 2010 ভার্সন। ক্লিক করলাম, এটি ওপেন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা স্টার্ট মেনু থেকে ওপেন করতে পারবো। শর্টকাট যদি চাই, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো ডেস্কটপ থেকে, স্ক্রিন থেকে। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে কি করতে পারবো? ওপেন করতে পারবো। এখান থেকে ওপেন করার কাজ হলো যে আপনাকে আগে প্রথমে কি করতে হবে, একটা অটোমেটিক ফাইল তৈরি করতে হবে। কেমন অটোমেটিক ফাইল? এই প্রোগ্রামটা কিন্তু রয়েছে, এই প্রোগ্রামটার মধ্যে আপনি যতবার ক্লিক করবেন, ততবার একটা করে ফাইল তৈরি হবে। এটা হলো জাদুর বাক্স। আপনি যতবার ক্লিক করবেন, একটা করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কি হবে? বাচ্চা দিবে। আপনি একটা বাচ্চা মানে হলো একটা ফাইল, আর একটা ফাইলের নিজস্ব একটা নামও দিতে হবে আপনাকে। আমি ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার সিস্টেম জানলাম, কিবোর্ড ব্যবহার পদ্ধতি আমাকে জানতে হবে। কিবোর্ড অর্থাৎ আমি যেই বাটনগুলো দিয়ে লিখবো, সেই বাটনগুলো, আমি যে বাটনগুলো দিয়ে লিখবো, সেই বাটনগুলোকে বলা হয় কি, অর্থাৎ চাবি। আর বোর্ড মানে হলো যে চাবিগুলো যেই বোর্ডের মধ্যে টানানো থাকে, সেই বোর্ডটাকে বলা হয় কিবোর্ড, অর্থাৎ চাবির বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মূল কি গুলো, অর্থাৎ চাবিগুলো, বাটনগুলো, শুধু বাটনগুলো, মানে অনেকগুলো বাটন থাকে, তার মধ্যে থেকে শুধু টাইপিং এর বাটন হলো এগুলো। তারপরে দেখেন একটি পূর্ণাঙ্গ কিবোর্ড। তারপর দেখেন যে কিবোর্ড গুলোকে আলাদা আলাদা ভাবে কি করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে হাতগুলো রাখার পদ্ধতি দেখানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে হাতটা নর্মালি কোন জায়গাতে থাকে, সেটা দেখানো হয়েছে। এবং এই হাতগুলোর যে বাটনগুলো আছে, এই বাটনগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কেমন দুইটা ভাগে? ডাইন হাতের জন্য একটা অংশ, বাম হাতের জন্য একটা অংশ। দেখেন মাঝখান দিয়ে লাল কালারের ভারত পাকিস্তানের মধ্যে একটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ডিভাইডেড। এই হাত কখনো এটাকে ক্রস করতে পারবে না, বর্ডার। লেফট হ্যান্ড কখনো কি করতে পারবে না, বর্ডার ক্রস করে রাইট হ্যান্ডের কাছে যেতে পারবে না। ডিভাইডেডটা খেয়াল করেন। যেই কোনো ভাষা টাইপ করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ডে হাত রাখার পদ্ধতি আগে জানতে হবে, আপনি যে ভাষায় কম্পোজ করেন। দেখেন এখানে বলা হয়েছে, দেখেন
এখানে যেমন ডিভাইডেড করা হয়েছে, এখানে কিন্তু আবার আঙ্গুল দিয়ে বলে দেওয়া হয়েছে। একটা ডিভাইডেড হলো, এই ডিভাইডেডটা হলো ধরেন আপনার দাদা দুই সন্তান, ওই দুই সন্তানকে দাদা সম্পদ ভাগ করে দিয়েছে। বড় মেয়েকে দিয়েছে ডান অংশগুলো, আর ছোট মেয়েকে দিয়েছে বামের অংশগুলো। আবার বড় মেয়েরও 5 সন্তান, বড় মেয়ের কি 5 সন্তান। তো বড় মেয়ের বলে দেওয়া হয়েছে যে এই তোমার জন্য এই এই আঙ্গুলগুলো, তোমার জন্য এই বাটনগুলো, তোমার জন্য এই বাটনগুলো বলে দেওয়া হয়েছে। ওকে, ঠিক ওই বাটনগুলোই আমাদের কি করতে হবে, কম্পোজ করতে হবে। কনিষ্ঠ আঙ্গুলে দেখেন এরিয়া কত বড়, অনামিকা আঙ্গুলে দিয়ে দেখেন কত বড়, 4টা বাটন। মধ্যম আঙ্গুল দিয়ে দেখেন 4টা বাটন, তর্জনী আঙ্গুল দিয়ে দেখেন 8টা বাটন। কালার দেখেন নখের কালারের সাথে বাটন কালার মিলে দেওয়া হয়েছে। আবার দেখেন বৃদ্ধা আঙ্গুল দিয়ে কাজল স্পেস, স্পেস। বাম হাতে বৃদ্ধা আঙ্গুলের কাজও স্পেস। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে দেখেন 8টা বাটন। বাম হাতের মধ্যম আঙ্গুল দিয়ে দেখেন 4টা বাটন। অনামিকা আঙ্গুল দিয়ে 4টা বাটন। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দেখেন কতগুলো বাটন। এই আঙ্গুলের কালার দিয়ে আপনাকে বুঝে নিতে হবে এই বাটনটা আপনাকে টাইপ করতে হলে, প্রেস করতে হলে এই আঙ্গুল দিয়ে দেখেন দূরের থেকে দেখিয়ে দেওয়া হয়েছে হাতটা কোন কোন বাটনের উপর থাকতে হবে, কোন কোন বাটনের উপর রাখতে হবে, এটা দেখানো হয়েছে। এবার আসেন কিবোর্ডের হাত রাখার ইয়েটা আপনাদেরকে দেখাইলাম। কিবোর্ডের হাত রাখাটা আপনি দেখলেন, কিন্তু হাত রাখার পূর্বে আপনাকে কিবোর্ডের পরিচিতির আগে জানতে হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? জি ওস্তাদ জি দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে কি পাচ্ছি। দেখা যায়? তীর দেখা যাচ্ছে। একটা পাঁচটা কিবোর্ডের তীর পরিচয়, যেমন টেক্সট, কিবোর্ডের সেন্টার, উপরে তীর আইকন। রাখা হয়েছে আর কি। আচ্ছা, দেখেন এখানের মধ্যে এই কিবোর্ডটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6 ভাগে। নিচে কালার গুলো দিয়ে আপনারা দেখেন, ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটর লাল লাল কালার দিয়ে মার্ক করা হয়েছে, তাই না? জি আবার দেখেন নিউমেরিক কিবোর্ড, কিপ্যাড, এটা কি বেগুনি, দেখেন বেগুনি দিয়ে থেকে মার্ক করা হয়েছে। আবার দেখেন ফাংশন কি, ফাংশন কি দেখেন F1 F2 হলে ফাংশন কি বলে। তারপর নেভিগেশন কিজ দেখেন, টাইপিং, টাইপিং এরিয়া, কন্ট্রোল কি, এই যে কন্ট্রোল কে বাটন, পেয়েছেন? জি স্যার। তার মানে হলো আপনি যদি এই কিবোর্ডটাকে যদি 6টা ভাগ পেয়েছেন, বাট এটাকে যদি আপনি 3টা ভাগ করেন, কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগে 6 পার্টে, 3 ভাগে 6 6 পার্টে পার্টে। পূর্ণাঙ্গ কিবোর্ড। 6 পার্ট মানে হলো 3 ভাগ মানে হলো নাম্বারিং সেকশন, তারপর আসলে হলো আপনার নেভিগেশন সেকশন, টাইপিং সেকশন। এটা হলো 3টা সাইড। এই যে বাটন গুলো আলাদা সাইড, এই বাটন গুলো আলাদা সাইড, এই বাটন গুলো আলাদা সাইড। তো এই 3টা সাইডকে আমরা 3টা ভাগ করি। এক ভাগ হলো নাম্বারিং সেকশন, আর এটা হলো নেভিগেশন সেকশন, আর এটা হলো টাইপিং সেকশন। তো এই 3টার মধ্যে আবার 6টা কি থাকে, পার্ট, তাই না? যেমন জি আপনি নাম্বারিং সেকশনের মধ্যে 2টা জিনিস পাচ্ছেন, কি কি বলেন? নিউমেরিক এবং কি ইন্ডিকেটর, তাই না? জি 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 নিউমেরিক মানে হলো নাম্বার, জি ইন্ডিকেটর মানে হলো লাইট। এখানে 3টা লাইট আছে, এক একটা লাইটের এক এক কাজ, এগুলো সামনে শিখবো।
নেভিগেশন কিজ এখানের মধ্যে আমাদের কিছু শর্টকাট কাজ থাকে, ডাইন বাম উপর নিচ, এটা কি নেভিগেশন সেকশন। আর টাইপিং সেকশন, এই টাইপিং সেকশনের মধ্যে থাকে আমার ফাংশন, টাইপিং কি, কন্ট্রোল কি। আসতেছি তাহলে। ওকে, তো এই জি চারটা স্যার টাইপিং আমি সেকশনে, আসতেছি। তিনটা টাইপিং সেকশনে মিউট করে রাখেন। আপনাদেরকে তো আনমিউট করে রেখেছি কথা বলার জন্য, কিন্তু পাবলিকের সাথে না, আমার সাথে। এখন আসেন, এই যে কিবোর্ডটাকে ভাগ করে দিলাম কোনটা কি কাজ বোঝার জন্য, এটার মাধ্যমে আপনি নাম্বারিং করতে পারবেন। নাম্বারিং বলতে দেখা গেছে আপনি ওই ডিজিট যেগুলো লেখেন 1 2 3 4 5 এগুলো টাইপ করতে পারবেন এখান থেকে, আবার চাইলে এখান থেকে করতে পারবেন। দুই জায়গা আছে, যখন টাইপিং করবেন তখন এই জায়গাতে করবেন, যখন কোনো হিসাব নিকাশের কাজ করবেন তখন এই জায়গাতে করবেন। আবার এখানে লাইট দেখতে পাচ্ছেন, তিনটা লাইট, এক একটা লাইট এক এক প্রয়োজনে ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, আপ ডাউন লেফট রাইট। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারিং, নাম্বারিং এর উপর দেখতে পাচ্ছেন ফাংশন, নাম্বারিং এর নিচে দেখতে পাচ্ছেন ফাংশন। এগুলো আমাদের প্রয়োজন। হাত রাখার সিস্টেমটা আবার দেখেন। কিবোর্ডে হাত রাখবো কিভাবে দেখলাম, তাই না? এবার কিভাবে কিভাবে টাইপ করব সেটা একটু দেখি। টাইপ করার জন্য আমরা আমাদের কিবোর্ডটাকে সাথে রাখি, কি বলেন? কিপ্যাডটাকে সাথে রাখলাম, কম্পোজিটটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন, আপনারা আমার সাথে কথা বলতে হবে, আপনারা বুঝতে পারছেন কিনা সেটা, কিন্তু কোনো ধরনের নয়েজ করা যাবে না। দেখেন আমি হাত রাখলাম এদের মতো, দেখেন এদের মতো, খেয়াল করেন ওদের আঙ্গুলগুলো কোথায় কোথায় রেখেছে আমাকে বলেন দেখি আপনারা, ডান দিক থেকে ডান বলেন। হাত ডান হাত জে কে এল জে কে এল JKL সেমিকোলন। semicolon আচ্ছা F আমি রাখলাম, আমি F কিন্তু জে কে এল সেমিকোলন উপর আঙ্গুলগুলো রাখলাম আলতো ভাবে। কিভাবে আলতো alto ভাবে আলতো বলা হয়? যেমন এক লোক দাঁড়িয়ে আছে একদিকে, আপনি আস্তে করে তার ঘাড়ের উপর হাতটা রেখেছেন, চাপ দিয়ে না আলতো করে। alto আলতো করে করে আলতো করে। আপনি কেন রেখেছেন সে যাতে বুঝতে না পারে, তাই না? জি 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 তো সেটা কি মানে খুব চাপ দিয়ে হয়, না এমন ভাবে হয় যাতে তার কাছে সে ওজন মনে না হয়? আলতো ভাবে প্রথম যতটা যে ওজন মনে না হয় ঠিক এমন ওই ভাবে রাখা হয়। আলতো ভাবেই আপনাকে রাখতে হবে এখানে, ওই আলতো ভাবে। আপনি যদি এখানে চাপ দেন তাহলে সে বুঝে ফেলবে, আর এখানে বোঝা মানে হলো লেখা চলে আসে। এখানে বোঝা মানে কি? লেখা চলে লেখা আসে। চলে আমি জে কে এল সেমিকোলনের উপর হাতটা রাখলাম, এবার বাম হাতেরটা রাখতে চাই, বলেন কোন কোন বাটনের উপর রাখবো? F A এ K এস S D ডি F এফ D F আচ্ছা, তাহলে বাম হাতের চারটা বাটনও আমরা চারটা বাটন, ফিঙ্গারও চারটা বাটনের উপর রাখলাম, তাই না? জি জি আমাদের বাকি আছে কয়টা? দুটা কে? দুইটা মিস্টার বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুলি তাই না? জি এই বৃদ্ধাঙ্গুল গুলোকে আমরা স্পেস বারের উপর রাখি। এই লম্বা এটার নাম হলো স্পেস বার। লম্বা এটার নাম কি? স্পেস বার। স্পেস বার। এই স্পেস মানে ফাঁকা করা, স্পেস গ্যাপ, ফাঁকা করে স্পেস মানে কি? ফাঁকা করা। কি ফাঁকা করা? ফাঁকা করা। যেমন এফডি এসে লিখলাম, আমি যদি এখন এফডি এস এ আবার লিখি তাহলে এক শব্দ হয়ে গেল না? জি জি তাহলে আমার তো মাঝখানে একটা ফাঁকা রাখার দরকার ছিল, তাই না? জি এই যে ফাঁকাটা রাখবো, এই ফাঁকাটা করতে হলে আমাকে একটা স্পেস দিতে হবে। তো এই যে স্পেসটা দিব, এই স্পেস দেওয়ার মধ্যে একটা নিয়ম আছে। কি নিয়ম জানেন? এটাকে বলে সাক্ষী বলে। কি বলে? সাক্ষী মানে
এই ঘরের মধ্যে যা চাষবাস হবে এই বৃদ্ধাঙ্গুল তার হিসাব নিকাশ রাখবে, মানে স্পেস দিবে। এই ঘরের মধ্যে মানে এই যে লাল দাগটা আছে এই সাইডের মধ্যে যা কিছু কম্পোজ হবে স্পেস দিবে কে? বৃদ্ধাঙ্গুল। ডান হাতের বৃদ্ধ। বাম হাতে যদি কম্পোজ করেন তাহলে ডাইন হাতে স্পেস দিবে। ডাইন হাতে যদি আপনি স্পেস কম্পোজ করেন তাহলে কোন হাতে স্পেস দিবে? বাম হাত। বাম হাত। মানে এই দুজন হলো ব্যয়। কে? এ, ব্যয়। এদের কাজ হলো গল্প করা। আর এই যে কে কে কখন কম্পোজ শেষ করলো তার বিপরীতে তারা কি করবে? স্পেস সাক্ষী দিবে, দিবে। অর্থাৎ সাক্ষী দিবে। আমি এখন লিখবো, দেখেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লিখবো। বাম হাতের তর্জনী আঙ্গুলের মধ্যে দেখেন আমার দুইটা বাটন আছে। কয়টা বাটন? দুইটা বাটন। বাম হাতের তর্জনী আঙ্গুল খেয়াল করেন কি কি বাটন? জি F, D, F. বাম ক্লাস কখন শেষ হবে ভাই? রাস্তা কোনো শুরুই হয়নি। কি খাইছে? ভাইয়ের ক্ষুধা লেগে গেছে মনে হয়। ঘুম পাচ্ছে ভাই। আপনি আগে কাজ শিখেন, ক্ষুদা মুদা হরে কাজ শিখেন। কাশি কি আর সব জায়গায় পাওয়া যায়? ভাই আমরা খাইয়ে আসছি, আপনি খাইতে যান। খেয়াল করেন ভাই, কেন সবসময় যেমন খেতে পারবেন, এক কাজ শিখেন। আমাদের ডান হাতে তর্জনী আঙ্গুলে দুইটা বাটন হাত রয়েছে। একটা নাম কি বলেন? আমি তো বড় করে দিয়েছি, দেখেন না? JKL ক্লোন। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে দুইটা বাটন বলেছিলাম। ডান হাতে তর্জনী আপনারা দেখবেন কালারে কালার, এই আমার নোকের মধ্যে যে কালার ওই কালার দিয়ে মিডলে দুইটা বাটন বলবেন। বলেন। F, এইচ জে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়া মিডল লাইনে কি? এস জে। এটার আগে আপনাদেরকে আরেকটা পরিচয় বলি, কিবোর্ডের এটা হলো টাইপিং সেকশন না? জি স্যার। জি। এই টাইপিং সেকশনের মধ্যে কয়টা লাইন রয়েছে বলুন তো? চারটা লাইন। কয়টা? চারটা। পাঁচটা। 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 আপনি ধরে দেখেন রাখেন, স্পেস একটা লাইন না, পুরোটা তো হ্যাঁ, টাইপিং সেকশন। এই টাইপিং সেকশনের মধ্যে পাঁচটা লাইন রয়েছে, তার মধ্যে থেকে উপরের লাইন হলো নাম্বারিং লাইন, নিচের লাইন হলো প্রোগ্রামিং লাইন, তাই না? জি। কিন্তু মূল লাইন কয়টা? তিনটা। তিনটা। এই মূল লাইন তিনটার মধ্যে মিডল টপ বটম, মিডল টপ বটম, মিডল টপ বটম। মিডল টপ বটম। তাহলে আমরা শুরু করব কিসের থেকে? বটম। মিডল বটম থেকে। মিডল মিডল থেকে। হ্যাঁ, নামাজের কাতারে দাঁড়াতে হয় কোন জায়গা থেকে? মিডল থেকে নাকি ডান পাশ থেকে? মিডল মিডল থেকে। মিডল পাইছেন? টপ থেকে। হ্যাঁ, ইমাম সাহেব পিছনে বরাবর মিডল থেকে। আপনি যখন দ্বিতীয় কাতারে ডান দাঁড়ান, পাশের টপ থেকে স্যার। আপনি যখন দ্বিতীয় কাতারে দাঁড়ান তখন কি মাঝখান থেকে দাঁড়াবেন ইমামের পিছন থেকে নাকি ডান পাশ থেকে? ডান পাশে থেকে। মাঝখান থেকে। বুঝতে পারছি, একসালাম আছে। ইখতিলাফ। আচ্ছা দেখেন, মিডল থেকে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এইচ এবং জে। তারপরে আঙ্গুল কি রয়েছে? মধ্যমিকা। মধ্যমা দিয়া কে 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 দিয়া আই এল, অনামিকা দিয়ে কি এল। এল। অনামিকা যে এল। আমরা মিডল লাইন করব, বলেছিলাম আপনাদেরকে মিডল লাইন, টপও যায় নাই বটমও যায় নাই, মিডল এল। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি সেমিক্লোন, সেমিকোলন। ক্লোন, সেমিকোলন। সেমিক্লোন, কমা, অবলিক। এটা তিন বাটন না? এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিনটা বাটন না? জি। জি। সেমিকোলন,
স্যার বাটন গুলোর নাম আবার বললে, সেমিকোলন। সেমিকোলন, ক্লোন, আবার দেখেন, অবলিক। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম, আমিও বলবো আপনারা বলবেন। ডান হাতের তর্জনী আঙ্গুল টাইপ করলাম এইচ এবং জে। এল এইচ মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করলাম কে। কে অনামিকা কে আঙ্গুল দিয়ে টাইপ করলাম এল। এল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে টাইপ করলাম সেমিক্লোন, সেমিকোলন, কমা, সেমিকোলন কোলন অবলিক। যে কমা অবলিক। অবলিক আবার খেয়াল করেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এইচ এবং জে এইচ এবং জে। তারপর আঙ্গুলটার নাম বলেন। মাধ্যমিকা, মধ্যমিকা অনামিকা এল, মধ্যমা মাধ্যমিকা এল, কনিষ্ঠ অনামিকা আঙ্গুল এল, দিয়ে সেমিক্লোন, কমা, সেমিকোলন, অবলিক। কমা, সেমিকোলন, অবলিক, কমা, অবলিক, অর্থাৎ সেমিকোলন, ডান কমা, হাতে, কমা, অবলিক, অবলিক। সেমিকোলন, তার কমা, মানে অবলিক। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 3টা বাটন, তাই না? জি জি, স্যার। এটা 5 মিনিট লিখবেন। ক মিনিট? 5 5 মিনিট। মিনিট। 5 মিনিট সর্বনিম্ন, 5 মিনিট সর্বনিম্ন 5 মিনিট। 5 হাতে মিনিট। লিখবেন আর মুখে পড়বেন। চোখ থাকবে স্ক্রিনে। কোথায়? স্ক্রিনে। স্ক্রিনে। কিবোর্ডের দিকে চোখ থাকা যাবে না। কিবোর্ডের দিকে চোখ থাকা যাবে যাবে না। যাবে না। কোথায় থাকবে? স্ক্রিনে স্ক্রিনে। স্ক্রিনে। দেখেন, ডান হাতে এইচ জে কে এল সেমিকোলন, কমা, অবলিক, এইচ জে কে এল সেমিকোলন, কমা, অবলিক, এইচ জে কে এল সেমিকোলন, কমা, কমা, অবলিক। অবলিক। এবার 5 মিনিট লিখবেন, লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন। যখন ডান পাশে শেষ হয়ে যাবে, এবার বাম পাশ শুরু করবেন। বলেন, বাম পাশ বলেন। বাম হাত, এস জে কে এল এল, সেমিকোলন কমা বাম হাত, তর্জনী আঙ্গুল শুরু করেন। তর্জনী দিয়ে শুরু করেন। তর্জনী যে হলো যে কে এইচ জি এফ। জি এফ, তারপর আছে জি হলো মধ্যম আঙ্গুল দিয়ে ডি। এফ মধ্যমাতে ডি অনামিকা দিয়ে এস। অনামিকা দিয়ে অনামিকা এস, এস কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ, এ স্পেস। এবং ডান হাতে স্পেস। আবার দেখেন, জি বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়া তর্জনী যে জি জি জি, এফ জি মধ্যম এফ, আঙ্গুল দিয়ে মধ্যমাতে এসে যে এফ অনামিকা যে হলো যে অনামিকা আঙ্গুল দিয়ে মধ্যমাতে এস। ডি, অনামিকা দিয়ে এস, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ। আর কনিষ্ঠ দিয়ে এ, ডান হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস। স্পেস। বাম হাতে জি তর্জনী আঙ্গুল দিয়ে জি এবং এফ। জি এবং মধ্যম আঙ্গুল দিয়ে ডি। অনামিকা আঙ্গুল দিয়ে এস। এস, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ। মধ্যমাদি, মধ্যমাদি, বৃদ্ধ আঙ্গুল দিয়ে সর্বনিম্ন ক স্পেস। মিনিট? 5 5 মিনিট। মিনিট। 5 মিনিট। লিখবেন, পড়বেন। চোখ থাকবে কোন দিকে? কিবোর্ডের দিকে। কোথায়? মনে থাকবে? মানে আপনি শোনেন, একটা কথা আছে, কম্পিউটার, একটা কথা আছে। কথাটা হলো, ওই যে জমিদারের রক্ত নাকি নীল রক্তের হয়, এদের বলে লাল রক্ত হয় না। মানে এরা এরা গরিব হইলেও ভাব নিয়ে চলে। এরা গরিব হইলো কি? ভাব নিয়ে চলে। আপনি জমিদারের ভাব গরিব হইলেও থাকে। তো ঠিক এরকম, আপনার আজকের টাইপটা আপনি শুরু করবেন, কিন্তু সেই টাইপিং এর মধ্যে প্রফেশনাল একটা ভাব থাকতে হবে আপনার। কিসের? প্রফেশনাল একটা প্রফেশনাল আর প্রফেশনাল ভাবটা মানে হলো কিবোর্ডের দিকে না তাকানো। কিবোর্ডের দিকে না তাকায় তো প্রফেশনাল ওয়ালারা লেখে নাকি? জি জি হ্যাঁ, প্রফেশনালরা জি কিভাবে লেখে? কিবোর্ডের দিকে তাকায় তাকায়। জি না, স্ক্রিনে দিয়ে রাখি। তাহলে আপনাকে কি করতে হবে? না তাকাইয়া লিখতে হবে প্রথম দিন থেকে। এটা আপনার সবক। লিখবো কোন জায়গায়? হ্যাঁ, আমি ল্যাপটপে তো জুমের ভিডিও দেখতেছি, লিখবোটা কোন জায়গায়? এমনি টিপতে এখন থাকবো? না, এখন না, এখন না। ক্লাস টাইমটা লেখার সময়ের জন্য। ক্লাস টাইমটা হলো ঘুমের জন্য। প্র্যাকটিস টাইম হলো ক্লাসের পরের দিন। প্র্যাকটিস টাইম ক্লাসের। পরের দিন। আচ্ছা, এবার আসেন, এটা শেষ করলাম। মিডল লাইন কোন লাইন? মিডল লাইন। মিডল লাইন। মিডল লাইন এবার আসেন টপ লাইন। এই যে টপ লাইন আমরা লিখবো, হাত কিন্তু টপ লাইনে যেতে পারবে না। লিখবো ঠিক আছে, কিন্তু টপ লাইনে যেতে পারবে না। সবসময় মিডলে থাকতে হবে। তাহলে কিভাবে লিখবো? লেখার সিস্টেম হলো, যদি আমার ডান হাতের কোনো বাটন হয়, তাহলে বাম হাত কিন্তু মিডলে থাকতে হবে। আর যদি বাম হাতের উপরে কোনো বাটন হয়,
তাহলে ডাইন হাত মিডলে থাকতে হবে। এক কথায় একজন কি করতে হবে, এলাকা পাহারা দিতে হবে। সবাই যুদ্ধে চলে গেলে হবে না, এলাকাও কি করতে হবে, পাহারা দিতে। পাহারা দিতে হবে। তাহলে এই পাহারা দেওয়ার নিয়ম হলো, দাদা যদি যায় তাহলে বড় দাদা কি করবে, বাড়িতে থাকবে। বড় দাদা যদি যায় তাহলে ছোট দাদা বাড়িতে থাকবে। ঠিক আছে? জি আসেন, আমি ডান হাতের তর্জনী আঙ্গুলটাকে উপর দিকে নিয়ে গেলাম ওয়াই এবং ইউ, ইউ দিকে কিন্তু আমি আবার চলে আসছি। মধ্যম আঙ্গুল দিয়ে আই, আই তারপর অনামিক আঙ্গুল দিয়ে ও, ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি, পি ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ। হাজবেন্ডের ফার্স্ট ঠিক আছে? ক্লোজ। আচ্ছা, জি বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে দিতে হবে স্পেস। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে লিখতেছি কি, ওয়াই তর্জনীতে হলো যে ওয়াই ওয়াই এবং ইউ। ইউ মধ্যম আঙ্গুল দিয়ে আই আই অনামিক আঙ্গুল দিয়ে ও ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি পি এবং এবং থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ। ফার্স্ট ক্লোজ। জি ফার্স্ট ব্রেকেট ওকে, ফার্স্ট ক্লোজ জি ফার্স্ট ব্রেকেট এবার আসেন, এটা লেগে যাবে ক মিনিট, 5 মিনিট 5 মিনিট। ক মিনিট? 5 মিনিট মিনিট। এবার আসেন হলো বাম হাত, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া টি আর টিয়া, টি আর মধ্যম আঙ্গুল দিয়ে ই ই অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ ডব্লিউ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউ ডান হাতে সেমিকোলন। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বাম হাতের কি লিখবো, তর্জনী আঙ্গুল দিয়ে টি টি আর মধ্যম আঙ্গুল ই ই অনামিক আঙ্গুল ডব্লিউ কনিষ্ঠ আঙ্গুল কিউ কিউ আবার ডান হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস আবার বলেন, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টি আর অনামিকা দিয়ে ই, মধ্যম আঙ্গুল দিয়ে মধ্যমে ই, অনামিকা দিয়ে অনামিকা দিয়ে ডব্লিউ, ডব্লিউ কনিষ্ঠ দিয়ে কিউ কনিষ্ঠা দিয়ে কিউ। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। 5 মিনিট 5 মিনিট। 5 মিনিট কমপ্লিট করতে হবে। আচ্ছা এবার আসেন কোথায়, বটম লাইন কোথায়, নিচে বটম line। তর্জনী আঙ্গুল দিয়ে বলেন কি, তর্জনী আঙ্গুল দিয়ে ডান হাতের তর্জনী দিল যে এন এম এন এম এম মধ্যম আঙ্গুল দিয়ে মাধ্যমে কমা, কমা জি আগেরটা ছিল ঊর্ধ্ববর্ত কমা, উপরের কমা, আর এখনটা কমা নিচের কমা। নিচের কমা আচ্ছা অনামিকা দিয়ে ডট, আমি কি হলো যে ডট ফুল স্টপ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অবলিক। আগেরটা ছিল অ্যারাবিকের জন্য, জি আর এটা এখন কি, ওটা স্ল্যাশ বলে অনেক সময়। জি ওই যে আপনার কি বলে, আমাদের ওয়েবসাইট গুলোতে ঢোকার জন্য আমরা ওইটা ব্যবহার করি। এই যে এটা এক ধরনের, এটা এক ধরনের, মানে এটা এক সাইড থেকে ওটা আরেক সাইড থেকে। ওকে, জি জি এটা লিখে যাবে ক মিনিট, 5 মিনিট। 5 মিনিট। এবার আসেন বাম হাতের, বলেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে বি ভি বি মধ্যম দিয়ে বি দিয়ে সি, অনামিকা দিয়ে সি অনামিকা দিয়ে এক্স জেড হলো এক্স দিয়ে জে, জেড, আবার বলেন, তর্জনী আঙ্গুল দিয়ে তর্জনী বি, দিয়ে বি মধ্যমা দিয়ে সি, মধ্যমা দিয়ে সি এবং এবং অনামিকা দিয়ে এক্স অনামিকা দিয়ে এক্স আর কনিষ্ঠা দিয়ে জেড, কনিষ্ঠ দিয়ে জেড এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। 5 মিনিট আচ্ছা সব মিলে আমাদের টাইম লাগলো ক মিনিট বলেন, 20 মিনিট 15 মিনিট 30 মিনিট 30 মিনিট। 30 মিনিট কারণ লাইন কয়টা, 3টা, স্টেপ কয়টা, 6টা, 30 মিনিট 5টা 30 5 6 30, টোটাল টাইম 30 মিনিট 30 মিনিট 30 মিনিট।
স্যার যাদের তাহলে কম্পিউটার নেই। আপনি যদি এই সিস্টেমে আপনি যদি এই সিস্টেমে এই সিস্টেমটাকে ফলো করে যদি আপনি 30 মিনিট ইংরেজি প্র্যাকটিস করেন, তাহলে হাতের বাটনগুলো ফিঙ্গারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনার যদি বলেন যে হাতের গতির জন্য আপনাকে সময় দিতে হবে। গতি হলে পরের বিষয়। আপনি যদি হাতের লেখা লিখতে পারেন, লিখতে লিখতে গিয়ে আপনার হাতের লেখা সুন্দর হবে, কিন্তু হাতের লেখা লিখতেই পারেন না, তাহলে সুন্দর চিন্তা যদি করেন আগে হবে? জি না। আগে হাতের লেখা শিখতে হবে, তারপর লিখতে লিখতে হাতের লেখা সুন্দর করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যখন এই বর্ণগুলো লেখা শেষ করব, এবার সকল বর্ণগুলো একটা সেন্টেন্সের মধ্যে রয়েছে। ভাই আঁকাকি করেন কেন ভাই? খিদে লাগলে লিভ নিয়ে নেন, কিন্তু এখানে আঁকাকি করলে তো অন্যদের বিরক্ত হয়। কাটলাম, এখন আবার দাগ দিলাম, হইলো? কোনো বুঝতেছে না সম্ভবত না বুঝার কারণে। স্যার কে দাগ দিচ্ছে বা কিভাবে দেয় এটা? আচ্ছা দেখেন, তাহলে এখন দেখেন, এই যে আমরা টাইপটা করলাম এতক্ষণ যাবত, এই বর্ণগুলো শিখলাম, স্বর, সরিয়া, এ, বি, বর্ণগুলো শিখলাম, তাই না? এবার জি। আমরা বর্ণগুলো কি করবো, লেখা শিখবো। কিভাবে লেখা শিখবো দেখেন। এ স্পেস, কিউ, ইউ, আই, পি, কে স্পেস, পি, আর, ও, ডব্লিউ, এন স্পেস, এফ, ও, এক্স স্পেস, জে, ইউ, এম, পি, এস স্পেস, ও, ভি, ই, আর স্পেস, টি, এইচ, ই স্পেস, এল, এ, জেড, ওয়াই স্পেস, ডি, ও, জি, ডট ডট স্পেস, ইন্টার। ইন্টার মানে কি? ইন্টার মানে হলো আপনার কলমটা, আপনার কার্সরটা একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ করার পরে আরেকটা সেন্টেন্স যদি আপনি শুরু করতে চান, তাহলে নিচের কলমটাকে আনার জন্য আপনাকে ইন্টার দিতে হবে। কিবোর্ড থেকে ইন্টার দিলে তার নিচে নামে। এই কলমটার নাম হলো কার্সর। কি নাম? নামটা আবার কি নাম? কার্সর। একটার নাম হলো মাউস পয়েন্টার, যেটা নির্দেশ করে। আরেকটা দিয়ে আমরা লিখি, ওই যার নাম যাকে দিয়ে লিখি তার নাম কার্সর। কি নাম? কার্সর। এই যে বানান লিখে দিয়েছে কিন্তু, দেখেছেন? জি জি। তাহলে আমি যে এখানে একটা সেন্টেন্স লিখলাম, এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই যে লেখাটা লিখলাম, এই একটা সেন্টেন্সের মধ্যে আপনি যে এত সময় ধরে এ বি সি ডি লিখেছেন, এই সবগুলো বর্ণমালা এখন এটার মধ্যে আছে। তার মানে এইটা যদি আপনি 100 পৃষ্ঠা লেখেন, এটা যদি আপনি 100 পৃষ্ঠা লেখেন, তাহলে আপনার হাতের স্পিড কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। চালু হবে। আর আপনাকে বলা লাগবে না। বুঝতে পেরেছেন? তার মানে এই লেখাটা সবাই কি করবেন বলেন? এই লেখাটা সবাই লিখবো ইনশাল্লাহ। লিখবেন। কি পরিমাণ লিখবেন? হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? তার কষ্ট করে যদি আরেকবার দেখা যাবে কে কত পৃষ্ঠা লিখতে পারেন, কে কত পৃষ্ঠা লিখতে পারেন। আগামীকাল লিখে আগামীকাল ছবি দিবেন। আমাদের তো কম্পিউটার নেই, আমরা কি করব? যাদের কম্পিউটার নেই তারা নোট ডাউন করবেন, ইয়েতে আপনাদের ডায়েরিতে খাতায় এগুলো নোট করবেন। আপনারা নোট করলে আপনাদের ওখান থেকে একটা নাম্বার আছে। বুঝতে পেরেছেন? যারা কম্পিউটার যাদের কম্পিউটার নেই তাদের জন্য বিকল্প একটা রাস্তা বলতে পারি, যদি নষ্ট কিবোর্ড কার থেকে কালেক্ট করতে পারে। কাট করে মোবাইলের মধ্যে ইউজ করব। নষ্ট কিবোর্ড যদি মোবাইল ইউজ করেন তাহলে হবে না, তাহলে ভালো কিবোর্ড লাগবে।
এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কিবোর্ড। কিবোর্ড যদি কিবোর্ড যদি আপনি কিবোর্ড যদি আপনি মোবাইলে ইয়ে করেন, যে যে ডিভাইসটা দিয়ে লাগাবেন, এটা কিন্তু মোবাইলে অনেক ক্ষতি করে। এটা কিন্তু জেনে রাখেন, বুঝতে পারছেন? আমাদের উপায়টা কি হতে পারে? উপায় হলো আমি বলি, নষ্ট কিবোর্ড। নষ্ট কিবোর্ডে যখন আপনি টাইপিংটা ধরবেন, নষ্ট কিবোর্ডে যখন আপনি টাইপিংটা ধরবেন, তখন কিন্তু আপনার মনোযোগ পুরোটা কিবোর্ডে থাকে, এবং এর দ্বারা কোন বাটনটার মধ্যে কোন বর্ণমালাটা আছে এটা খুব দ্রুত মুখস্থ হয়। আমি যখন শিখেছিলাম তখন কম্পিউটারটা নষ্ট কিবোর্ড তখন পাই নাই, আর তখন তো কম্পিউটার অ্যাভেলেবেলও না। নষ্ট কিবোর্ড কোথায় পাবো? এখন না নষ্ট কিবোর্ড বাজারে ঘরে ঘরে পাওয়া যায়, কিন্তু তখন আর পাওয়া যেত না। তখন কি করতাম, কম্পিউটারটাকে বন্ধ করে ওই তখন ওই কম্পিউটার বন্ধ করে টাইপিং করতাম, মাশাআল্লাহ। বুঝতে পারছেন? এবং এটার যে একটা ফলদায়ক ছিল, এটা আমার ওই সূত্রে বা ওই অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাদেরকে বলেছি এটা। আর তখন অভ্যাসটা ছিল এমন যে নামাজে পড়তাম, আমার আঙ্গুল চলতো, মানে অভ্যাস যে আমি এই যে এখন টাইপ করতেছি, এটা প্র্যাকটিসের অভ্যাস, বুঝতে পারছেন? তো এটা আপনি এটা করতে পারেন কিবোর্ডে। মোবাইলে যদি লাগান করতে পারেন, কিন্তু মোবাইলের সমস্যা হয়, এটা জেনে রাখেন। আমাদের হোমওয়ার্ক কি হবে? যারা নষ্ট কিবোর্ড যদি পাইলেন নিলেন, অথবা আশপাশে যদি কোথাও সম্ভব হয় সপ্তাহে একদিন করে প্র্যাকটিস করার মতো, তাও করতে পারেন। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আসসালামু আলাইকুম স্যার। আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো